সিগারেটের কালারের মতো দেখা যায় না, ওইগুলো কি বলেন তো? ওই যে যেটা দেখা যায় ওইটা কি দেখা যায়? বরফ দেখা যায়। আমাদের হিমালয়, এভারেস্ট সহ এই যে বরফ যেমন পাহাড়ে জমে আছে, এইরকম বরফ জমা আছে আমাদের মেরু অঞ্চলে। মেরু বুঝতে পেরেছেন যে পৃথিবী যে গোল না, তার একদম দক্ষিণ জায়গা অ্যান্টার্কটিকা মহাদেশ, আর উত্তরে সেই উত্তরে সাইবেরিয়া আছে। আমাদের যে উত্তর মেরু আছে সেখানে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টন বরফ জমে আছে। পৃথিবী এই আপনি যদি গাছ যদি না লাগান, তখন পৃথিবী আস্তে আস্তে উষ্ণ হচ্ছে, তাপ বাড়ছে। আচ্ছা, তাপ বাড়লে কি হবে? ওই বরফগুলো আস্তে আস্তে গলবে, গলে সেটা কোথায় যাবে? সেই বরফগুলো গলে কি আমেরিকায় যাবে? এই বরফগুলো গলে কি আফ্রিকায় যাবে? এই বরফগুলো গলে সমুদ্রে আসবে। সমুদ্রের পানি, সারা পৃথিবীর যে সমুদ্রের পানি তখন বেড়ে যাবে, এবং সেটা বাড়ছে ক্রমাগত। আমাদের পৃথিবী উষ্ণ হচ্ছে ক্রমাগত, এবং এই পানিটা বাড়তে 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 এখন যে হারে বাড়ছে, তাতে 50 বছর পরে এই হারে যদি বাড়ে, তাহলে আমাদের বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ এলাকা পানিতে ডুবে যাবে। অর্থাৎ দক্ষিণের যে দক্ষিণ এলাকা আপনার প্রায় ফরিদপুর পর্যন্ত আপনার পানিতে ডুবে যাবে। তাহলে কি বরিশাল, ফরিদপুর, চট্টগ্রামের লোক এসে কি আপনার দিনাজপুরে আশ্রয় দিবেন? এত লোককে দিতে পারবেন? আপনাদের তো 15 লক্ষ লোক, ওখানে তো আরো 3 কোটি লোক আছে। 3 কোটি লোককে কি আপনারা আশ্রয় দিবেন এই ঠাকুরটাতে? আচ্ছা, আপনারা আশ্রয় দিবেন, পানি যখন আরো আসবে তখন আরো উত্তরে যেতে হবে, পঞ্চগড় হয়ে আবার কোথায় যেতে হবে? আপনার সেই হিমালয় পাহাড়ে উঠতে হবে। এইভাবেই তো আর পৃথিবী বেঁচে থাকবে না। সেটা আমাদের ইসলাম ধর্মে আছে, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন। সেই মহাপ্লাবন আল্লাহ থাক। আমরা যদি প্রকৃতির সাথে এই বেইমানি করি, প্রকৃতিকে আমরা ধ্বংস করি, একদিন আমাদের সেই অবস্থা হবে। অতএব আমি যেটা মনে করি যে আজকে শুধু আমরা গাছ লাগালাম না, এই প্রত্যেকটা গাছের বেড়ে ওঠার জন্য দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের। প্রথম যে দায়িত্ব সেটি হলো এখানকার যারা আছেন এই পাড়ার, এই এলাকার লোকজন, ডিসি সাহেবকে এসে পাড়া দিতে পারবে। আপনারা যে এখানে যারা মুরব্বীরা আছেন, ইউনো সাহেব আছেন, এই মহৎপুর ইউনিয়নের যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন, আপনারা আপনাদের গ্রামকে প্রতিজ্ঞা করেন যে এই গ্রামটাকে আমরা সবুজ রাখবো, ডিক্লেয়ার করবো। যদি এটা করতে পারি, তাহলে নিশ্চয়ই এই ঠাকুরটার মানুষ, আপনারা যত নিরীহ একটা মানুষ, আপনারা যত ভালো মানুষ, আপনারা পারবেন এই ঠাকুরটাকে আপনার একদম সবুজে সবুজে ভরিয়ে দিতে। এই ঠাকুরটার এই যে কাঁঠালতলা, এই কাঁঠালতলার পুরাটা ঠাকুরটা এরকম আপনার বিভিন্ন গাছে ভরে দিবেন। এবং ইউনো সাহেব, এই ডিসি সাহেব যেটা বললেন যে এটা আমরা করি কি, গাছ লাগানোর সময়, এটা বন বিভাগের ওনারাও আছেন, আমরা কি করি যে অনেক সময় বিদেশি গাছগুলো লাগাই, ইউক্যালিপটাস লাগাই। আপনারা কি ভাই বন্ধুরা কে ধরবে? আমরা ফাঁকা হই। রেডি কর ভাইয়া, তোমাদের কি সানলাইটটা কোন দিক ভালো? দেখি ভাইয়া, বেটার একসাথে এতগুলো সচিব আপনারা এসেছেন, এইটা একটা বিশাল সফর। পাশাপাশি কর্মসূচির যে বিষয়, প্রথম যে জিনিসটা হলো, এটা কোনো ভাগ্যের বিষয় না, এবং কতটা থেকে পলিসি করে আমাদের অফিস কিন্তু বলবো যে এটা আমাদেরই দায়িত্ব যে আপনাদের কাছে আসা। এখানে আমি মূলত এসেছিলাম আইএলওর একটা প্রোগ্রামে, লেখাপড়ার দিকে নিয়ে আমরা যে বৃক্ষরোপণ কর্মসূচি এবং একটি ভালো উদ্যোগ, এই জন্য প্রায় 15,30,000 এলাকা, ওই 15,30,000 আরও 30,000 বাড়িয়ে প্রতিটা মানুষের জন্য আমরা যে জায়গায় বৃক্ষরোপণের কার্যক্রমটা একটু আলোচনা করলাম, সেই জায়গাটা কাঁঠালতলা, সেই কাঁঠালতলায় বসে আমরা
আমাদের সবার আমাদের যারা হেড স্টেশনে আছে স্থানীয় জনপ্রতিনিধি আছেন এবং ওখানে যারা গণ্যমান্য ব্যক্তি আপনারা মিডিয়ারা তারা মূলত এই বিষয়গুলোকে আরও বেশি দেশকে বাঁচিয়ে রাখতে হলে ইতিহাসে বাঁচিয়ে রাখতে হলে ইতিহাসকে আপনার উন্নয়নের মাধ্যমে আমরা খবর সময় এবং দিনাজপুরের অফিসটাও যেটা দিনাজপুর থেকে ঠাকুর এবং পঞ্চগড়ের এই 3টি জেলা নিয়ে কাজ করে সেটি আমাদের পর্যায়ক্রমে যখন অফিসগুলো বাড়বে তখন অবশ্যই ঠাকুরগা আমাদের প্রথম লিস্টে থাকবে। আর একটা জিনিস হলো যে আমাদের কর্মসংস্থানের জন্য শ্রম এবং কর্মসংস্থান সেখানে একটা বিষয় হলো যে শ্রমিক যদি অসন্তোষ যদি না থাকে, শ্রমিকরা যদি ভালোভাবে উৎপাদন করতে পারেন তাহলে কী হবে, যারা মালিক পক্ষ তারা বেশি লাভ করবে, বেশি লাভ করলে সেই টাকাটা কী হবে, তিনি আবার বিনিয়োগ করবেন, অর্থাৎ সেই টাকাটা যখন বিনিয়োগ করবেন আসলে ইন্ডাস্ট্রি হবে তখন কিন্তু কর্মসংস্থান হবে। সরকারের পক্ষে প্রতি বছর আপনার 22 লক্ষ লোক কাজের 22 লক্ষ লোকের কাজের জন্য তো সরকারের পক্ষে এত লোককে তো কাজ দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে যেটা আছে অর্ধেক লোক বিদেশে যায়, তাদেরকে যদি আমরা স্কিল করে পাঠাতে পারি দেশে যে 10 লক্ষ লোক প্রতি বছর কোনো উদ্যোগ নেবে কিনা, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ঠাকুরগাঁয়ে ছোটো বড় অনেক কলকারখানা রয়েছে যেখানে নারী শ্রমিকরা কাজ করছে, এই নারী শ্রমিকরা সঠিক মজুরি পায় না এবং বিভিন্ন কলেজ স্টোরেজে যে অতিরিক্ত লোড দিয়ে শ্রমিকদের খাটানো হচ্ছে এটার অতিরিক্ত মজুরিও তারা পাচ্ছে না। এই নিয়ে আমরা অনেক প্রতিবেদন করেছি, কিন্তু ঠাকুরগাঁয়ে তো কোনো অফিস নেই। আপনাদের দিনাজপুর অফিসেও আমরা যোগাযোগ করেছি, কিন্তু কোনো রকম কোনো কর্ণপাত হচ্ছে না। আপনাকে এই বিষয়গুলো আমরা একটু জানতে চাই। আপনাকে প্রথমে হলো আমাদের সাংবাদিকদের যে এরিয়াটা আছে ওয়েস্ট বোর্ড এটা আসলে তথ্যপত্র আমরা শ্রম মন্ত্রণালয় থেকে যেটা করি আমাদের ন্যূনতম মজুরি বলছে আমরা বেশ কিছু ট্রেডে আমরা ন্যূনতম মজুরি ঠিক করে থাকি, আরএমসি সেক্টর, থিয়েটার সেক্টর, শিপ ব্রেকিং সেক্টর সহ এগুলো ফরমাল। তো আমরা এখনও তথ্যপত্রের সাথে আপনাদের এই বিষয়টা আরও ডিসপিউট রয়েছে। যদি আপনার শ্রমিকের সংজ্ঞা আমরা নতুন আইন করছি সেখানে শ্রমিকের সংজ্ঞা আরও বিস্তৃত করব। অ্যাকচুয়ালি তো যিনি মালিক বাদে কিন্তু সবাই কিন্তু আমরা শ্রমিক, যেমন আমি সচিব, আমিও কিন্তু আসলে ওই সংজ্ঞার মধ্যে আমি শ্রমের মধ্যে পড়ি। ইভেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারাও কিন্তু আমরা শ্রমের মধ্যে পড়ি। যে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটটা আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা সচিবকে শ্রমিক হিসেবে দেখানোর মতো আমরা আসলে এভাবে মেন্টালি আমরা এটা যেমন একটা দিক। দ্বিতীয় দিক যে শ্রম অধিকারের কথা যদি বলে সেটি অনেক জায়গায় লঙ্ঘিত হচ্ছে। জোরে বলছে না, মানে অনেকে মনে করতেছেন দরকার কি আমার। সবাই মিলে এই গাছগুলো রক্ষা করবা, একদম আস্তে, দুপুরে খাওয়া দাওয়া হয়নি। সবাই মিলে এই গাছগুলো রক্ষা করবা। আলহামদুলিল্লাহ, এই বাচ্চারা যে কথাগুলো